হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর যে চ্যাপ্টার 4.6 এর জল সম্পর্কিত যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ জল কী, কোথা থেকে আবিষ্কার হলো বা কীভাবে আবিষ্কৃত হলো, আদি যুগে কীভাবে জল জলকে কী বলা হতো আদি যুগে, ঠিক আছে? বা জল কী কী দিয়ে তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে সাথে যে জলের ভাগগুলো রয়েছে সমস্ত কিছু একদম ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করে দিই আমরা কী নিয়ে, জল নিয়ে, ঠিক আছে? অর্থাৎ জল, সবাই জানো যে জল ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারি না, তাই তো? আমাদের সেল বলতে গেলে আমাদের যে কোষ, সেই কোষটাকে সঠিকভাবে বৃদ্ধি হতে গেলে পরে কী দরকার আমাদের, জল দরকার, তাই তো? অর্থাৎ যে সেলুলার প্রসেস আছে সেই সেলুলার প্রসেসগুলোকে মেনটেন করার জন্য আমাদের কী দরকার, জল দরকার। তো এই যে জল, ঠিক আছে, আদিকালে কী হয়েছে, আদিকালে মানুষরা কী ভাবতো যে জলটাকে কী বলতো, ওরা মৌলিক পদার্থ বলতো। অর্থাৎ মৌলিক পদার্থ কোনগুলো, যেগুলো হচ্ছে কি একটা মাত্র উপাদান নিয়ে গঠিত। তো এইগুলো বলার আগে যে জলের, অর্থাৎ আমাদের পৃথিবীতে কত শতাংশ জল আছে না আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তো আমাদের পৃথিবীতে জল রয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে জল পাই গোটা পৃথিবী জুড়ে, সেটার হচ্ছে কি 71% আমরা জল পাই, ঠিক আছে? 71% আমরা কী পাই, জল পাই। কোথায়? পৃথিবীতে, ঠিক আছে? পুরো পৃথিবী জুড়ে আমাদের কত শতাংশ জল আছে? 71%, 71%, ঠিক আছে? তো এই যে 71% আমি কী পেলাম, পৃথিবীতে জল পাচ্ছি, তাই তো? তো 71%-এর মধ্যে এটা থেকে আবার আমরা এই যে 71% জল রয়েছে, সেই জলের মধ্য থেকে আবার হচ্ছে কি 97.5% কী হয়, যে আমরা সমুদ্র থেকে জল পাই, ঠিক আছে? অর্থাৎ এই জলটা আমরা কোথা থেকে পাই, 71%-এর মধ্যে এটাকে যদি আমি পুরো 100% ধরি, তাহলে এটা থেকে আবার 97.5% আমরা কোথা থেকে পাই, সমুদ্র থেকে পাই, ঠিক আছে? অর্থাৎ যেটাকে বলা হয় ওশিয়ান, ঠিক আছে? ওশিয়ানস, অর্থাৎ এইটা সমুদ্র থেকে পাচ্ছি, তাই তো? অর্থাৎ এই যে জলটা হবে কেমন হবে বলো তো? জলটা নিশ্চয়ই লবণাক্ত জল হবে, তাই তো? অর্থাৎ লবণ সংযুক্ত থাকবে, লবণাক্ত জল হবে কি না? তাহলে এই সমুদ্র থেকে পাচ্ছি, তোমরা সবাই জানো যে সমুদ্রের জল কী হয়, নোনছা হয় বা লবণাক্ত হয়, তাই তো? তো এতে নুনের ভাগ বেশি থাকে। আর বাকি যে 2.5% থাকে, ঠিক আছে? 2.5% আমরা কী পাই, ফ্রেশ ওয়াটার পাই। অর্থাৎ যেটাকে আমরা কী বলি, মিষ্টি জল বলি, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের মিষ্টি জল, অর্থাৎ এটা হচ্ছে কি পানীয় জল, ঠিক আছে? এটা আমরা কী পাই, 2.5% আমরা যে জলটা পাই সেটাকে বলা হয় কি, ফ্রেশ ওয়াটার, ঠিক আছে? অর্থাৎ এই জলটাই আমরা কী করি, পান করি, ঠিক আছে? ফ্রেশ ওয়াটার, অর্থাৎ 2.5%। তাহলে বুঝতে পারলে যে গোটা পৃথিবী জুড়ে আমাদের কত শতাংশ জল রয়েছে, 71%। সেই 71%-এর মধ্যে আবার সমুদ্রের জল বা লবণাক্ত জল আমার কত পার্সেন্ট, 97.5%। এবং মিষ্টি জল, অর্থাৎ যেটা পানীয় জল, সেটা হচ্ছে 2.5%। তাহলে এবার বলো যে 2.5%টা কী হচ্ছে, অনেক কম। অর্থাৎ এই জলটাই আমরা কী করতে পারছি, পান করতে পারছি। কিন্তু এই জলটা, অর্থাৎ সমুদ্র থেকে যে জলটা পাচ্ছি, সেই জলটা কিন্তু পানীয় অনুপযুক্ত, ঠিক আছে? অর্থাৎ এই যে জলটাকে আমরা যদি ট্রিটমেন্ট করি বা ল্যাবরেটরিতে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে এটাকে শুদ্ধ করার চেষ্টা করি, তবুও কিন্তু 100% কী হয় না, 100% পরিশুদ্ধ হয় না, ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে কিছু পরিমাণে এই যে লবণাক্ত পদার্থগুলো মিশ্রিত হয়ে থাকেই যায়, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই যে 71%-এর মধ্যে কত পার্সেন্ট আমাদের লবণাক্ত জল, অর্থাৎ ওশিয়ান, অর্থাৎ সমুদ্র থেকে যে জলটা পাচ্ছি, অর্থাৎ সমুদ্রের জল হচ্ছে কি 97.5%। আর যেটা মিষ্টি জল সেটা কত হচ্ছে, 2.5%, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বলছি ফ্রেশ ওয়াটার, অর্থাৎ পানীয় জল বলছি। তাহলে এই যে 2.5% আমরা কী পাচ্ছি, ফ্রেশ ওয়াটার পাচ্ছি। তো 2.5% ফ্রেশ ওয়াটারের মধ্যে, অর্থাৎ যে 2.5% পেলাম, এই যে ফ্রেশ ওয়াটার আমরা কোথা থেকে পেতে পারি, কোথায় পেতে পারি? আমরা বিভিন্ন রকম গ্রাউন্ডে পেতে পারি, অর্থাৎ যে গ্রাউন্ড ওয়াটার বলতে গেলে আমাদের যে নলকূপের সাহায্যে যে জলটা তুলি, সেই জলটা কী হচ্ছে, পানীয় জল, তাই তো? তাহলে সেই জলটা কোথায় আছে, গ্রাউন্ড ওয়াটার হচ্ছে, তাই তো? গ্রাউন্ডে পাচ্ছি, যেটাকে কী বলা হয়, ভৌমজল বলা হয়, ঠিক আছে? ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে? আর কি কোথা থেকে পেতে পারি, বলতে গেলে আমাদের যে হিমায়িত জল, অর্থাৎ যে বরফ জমে যে জলটা পাই, সেটাকে কী বলা হয়, ফ্রোজেন ওয়াটার, ঠিক আছে? ফ্রোজেন ওয়াটার, ঠিক আছে? অর্থাৎ হিমায়িত জল যেটাকে বলা হয়। তো এইগুলো কী হচ্ছে, আমরা 2.5% যে জলটা পাচ্ছি, যেটা হচ্ছে কি ফ্রেশ ওয়াটার, সেই ফ্রেশ ওয়াটারকে আবার আমরা কী ভাগে ভাগ করতে পারছি, দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে কি ফ্রোজেন ওয়াটার, আর একটা হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ যেটাকে বলা হয় ভৌম জল। এই জলটা আমরা অনবরত পান করি, তাই তো? সবাই আমাদের ঘরের কাজে যে সমস্ত জলটা লাগে সেটা হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ এটা হচ্ছে নলকূপের সাহায্যে আমাদের জলটা তোলা হচ্ছে। তো এই যে ফ্রেশ ওয়াটারটা আমরা আর কোথায় থেকে পেতে পারি, আমরা বিভিন্ন রকমের নদী, তারপরে বিভিন্ন জলাশয়, সেই জলাশয়ের মধ্যে পেতে পারি, তাই তো? তো প্রথমে আসি যে জল। তাহলে জল আদিকালে কী বলতো জলকে? আদিকালে জল নিয়ে যে ধারণাটা ছিল সেটা হতো যে জল হচ্ছে কি, এই যে জল আমরা বলছি ওয়াটার,
ঠিক আছে? এই ওয়াটারটা আগে বলতো যে এটা হচ্ছে কি একটা মৌলিক উপাদান দিয়ে গঠিত। মৌলিক উপাদান মানেই বুঝতে পারছো যে সেটা কী থাকবে, একটা মাত্র গঠনগত উপাদান থাকবে, অর্থাৎ যে পদার্থটা দিয়ে জলটা গঠিত হবে সেটা কী থাকবে, একটা পদার্থ দিয়েই গঠিত হবে, অর্থাৎ যে উপাদানটা হবে সেই উপাদানটা কী হবে, একটা মাত্র উপাদান নিয়ে গঠিত হবে। ঠিক আছে? অর্থাৎ দুটোর বেশি যদি থাকে তাহলে আমরা সেটাকে কী বলি, যৌগিক বলি। কিন্তু আদিকালে মানুষরা ভাবতো যে জল হচ্ছে কি একটা মৌলিক উপাদান বা মৌলিক পদার্থ। ঠিক আছে? মৌলিক উপাদান দিয়ে গঠিত। তাহলে এই যে মৌলিক পদার্থ, তাহলে এই যে ভুল ধারণাটা কে ভাঙলো, বা ধারণাটা ভাঙলো 1781 সালে একজন বিজ্ঞানী এলেন। ঠিক আছে? 1700 কত সালে, 1781 সালে তিনি প্রথমে কি করলেন, এই যে জলটা তিনি প্রথমে দেখিয়ে দিলেন যে এটা হচ্ছে কি মৌলিক, মানে মৌলিক পদার্থ নয়, জল হচ্ছে একটা যৌগিক পদার্থ। ঠিক আছে? তো কীভাবে তিনি এ করলেন, তিনি নিলেন 2 ভাগ হাইড্রোজেন নিলেন। ঠিক আছে? অর্থাৎ 2 অণু হাইড্রোজেন নিলেন এবং তার সাথে কি করলেন, তার সাথে তিনি কি করলেন, অক্সিজেন নিলেন। ঠিক আছে? অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে তিনি লক্ষ্য করলেন যে যেটা কি হচ্ছে, অর্থাৎ এদের মধ্যে একটা বিস্ফোরণ ঘটালেন। বিস্ফোরণ ঘটানোর পরে অর্থাৎ হাইড্রোজেনের অণু নিলেন এবং অক্সিজেনের অণু নিলেন, এই দুটোর মধ্যে কী করলেন, বিস্ফোরণ ঘটানোর পরে তিনি দেখলেন যে কী পেলেন, জল পেলেন। ঠিক আছে? অর্থাৎ 2H2, অর্থাৎ এই যে জলটা তৈরি হলো কীভাবে, আশা করি বুঝতে পেরেছো। তো কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। ঠিক আছে? ক্যাভেন্ডিশ। তো এগুলো ছোটো ছোটো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে কত সালে দেখিয়েছিলেন, অর্থাৎ কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন যে জল একটা মৌলিক অণু নয়, যৌগিক অণু বা যৌগিক পদার্থ। ঠিক আছে? তো এইটা কে দেখিয়েছিলেন, 1781 সালে বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। তিনি 2 অণু হাইড্রোজেন নিয়েছিলেন এবং এক আয়তনের কী নিয়েছিলেন, অক্সিজেন নিয়েছিলেন। তাদের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে তিনি কী তৈরি করেছিলেন, জল তৈরি করেছিলেন। ঠিক আছে? অর্থাৎ জল একটা দুটোর বেশি, দেখো এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, সেই জন্য এটা কী হয়ে গেল, যৌগিক হয়ে গেল। ঠিক আছে? যৌগিক, অর্থাৎ এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে কি, দেখো একটা হাইড্রোজেন নিয়ে গঠিত আছে, অর্থাৎ এই যে হাইড্রোজেনটা আছে সেটা একটা মাত্র অণু দিয়ে তৈরি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি মৌলিক। ঠিক আছে? তাহলে দুটো মৌলিক, এটাও মৌলিক। ঠিক আছে? দুটো মৌলিক মিলে কি তৈরি করছে, একটা যৌগিক পদার্থ তৈরি করছে। সেই যৌগিক পদার্থটাই আমাদের কি, সেটা হচ্ছে কি আমাদের জল। ঠিক আছে? যৌগিক পদার্থ, অর্থাৎ যেটাকে আমরা বলছি H2O, জল। ঠিক আছে? তো এইভাবে আমাদের কি হলো, জলকে আমরা H2O নামে আমরা চিনলাম, কার দ্বারাই, ক্যাভেন্ডিশের দ্বারাই। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলা হয় যে জল কীভাবে, মানে কত সালে বিজ্ঞানী ক্যাভেন্ডিশ দেখিয়েছিলেন যে যৌগিক পদার্থ, অর্থাৎ দুটো মৌলিক পদার্থ নিয়ে জল হচ্ছে একটা যৌগিক পদার্থ তৈরি হয়েছিল এবং কীভাবে ঘটেছিল বিক্রিয়াটা দেখাও, তাহলে তুমি কি করবে, এভাবেই তুমি বিক্রিয়াটা লিখবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, 2 অণু জল নেবে, 2 অণু হাইড্রোজেন নেবে এবং 1 অণু অক্সিজেন নেবে, দিয়ে দুটোর মধ্যে কী হবে, বিস্ফোরণ হবে। বিস্ফোরণ হওয়ার পরে সেটা কী হবে, জল অণু তৈরি করবে, অর্থাৎ যৌগিক পদার্থ তৈরি করবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আসবো আমরা যে এই যে জল আমরা বলছি, জল সমস্ত জায়গাতে আমাদের জল লাগছে, তো এর প্রয়োজনীয়তা কী, মানে আমাদের কেন জলের প্রয়োজন আছে, জল ছাড়া কি আমরা চলতে পারি না, কেন আমরা চলতে পারি না, কেন আমাদের জলেরটা প্রয়োজন হচ্ছে, তাই তো, প্রয়োজনটা কেন, প্রশ্ন হচ্ছে কি জলের প্রয়োজন কেন, সবাই নিশ্চয় জানবে প্রয়োজন কেন, বলো তো সবাই। তো প্রয়োজন কেন বলতে গেলে আমরা কি হয়, যে আমাদের বডি, পুরো বডিটা রয়েছে, সেই বডিটা কী দিয়ে তৈরি বলো তো, সেল দিয়ে তৈরি। তাহলে পুরো বডিটা আমাদের কী দিয়ে তৈরি হচ্ছে, সেল দিয়ে তৈরি হচ্ছে, তাই তো। অর্থাৎ আমাদের যে সেলুলার প্রসেস রয়েছে, সেই সেলুলার প্রসেস অর্থাৎ কোষ দিয়ে তৈরি, আমাদের সবাই জানো যে কোষ দিয়ে তৈরি হচ্ছে আমাদের বডি। তো এই যে সেল অর্থাৎ সেলুলার, যেটাকে মানে এই যে কোষের যে প্রসেসটা হয়, সেই প্রসেসটাকে বলা হয় সেলুলার প্রসেস। ঠিক আছে? অর্থাৎ সেলুলার প্রসেস, অর্থাৎ যে সমস্ত কোষীয় বিক্রিয়া হয়, কোষ বিভাজন হয়, কোষের বৃদ্ধি, এই সমস্ত ঘটনাগুলো কার দ্বারাই ঘটে, এই যে সেলুলার প্রসেসটা, অর্থাৎ যে সমস্ত প্রসেসের সাহায্যে কোষের বৃদ্ধি বা বিভাজন, এই সমস্ত ঘটনাগুলি ঘটে, সেগুলোকে বলা হয় সেলুলার প্রসেস। ঠিক আছে? তো এই সেলুলার প্রসেস হওয়ার জন্য যে মেন মিডিয়াম, অর্থাৎ যে মেন ভূমিকা গ্রহণ করে, সেটা হচ্ছে কি জল। ঠিক আছে? অর্থাৎ এই সমস্ত কার মাধ্যমে ঘটে, জলের মাধ্যমে ঘটে। ঠিক আছে? জলের মাধ্যমে সেই সেলুলার প্রসেসটা সম্ভব হয়। যদি জল না থাকতো তাহলে কী হতো না, এই যে সেলুলার প্রসেসটা সম্ভব হতো না। ঠিক আছে? তারপরে বিভিন্ন রকম যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে দেখবে যে আমাদের খাবারটা কী হয়, যতক্ষণ আমরা জল না খাই ততক্ষণ আমাদের গলার মধ্যে আটকে থেকে যায়, তাই তো। তো গলার মধ্যে আটকে থেকে যায়, তাহলে ওই যে গলার মধ্যে আটকে থাকা জিনিসটাকে আমরা কী করি, সেইটা জল খেয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, অর্থাৎ পাকস্থলীতে নিয়ে যেতে সাহায্য করে। তো সেম একই রকম, তাহলে আমাদের যে
সাবস্ট্যান্সগুলো রয়েছে, অর্থাৎ আমাদের বডির মধ্যে যে সাবস্ট্যান্সগুলো রয়েছে সেগুলোকে কে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেগুলো হচ্ছে কি জল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলি ঘটে, অর্থাৎ আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে বা বিপি বলো, এই সমস্তগুলো ঘটনার পেছনে কে লুকিয়ে আছে, সেটার মধ্যে আমাদের কি আছে, জল লুকিয়ে রয়েছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকমের উদ্ভিদের বৃদ্ধি বলো, উদ্ভিদের বৃদ্ধি থেকে শুরু করে আমাদের যেমন বাসনপত্র এগুলো তো আছে, এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার, জল দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস জায়গাতে আমাদের জলটা ব্যবহার হচ্ছে সেই সমস্ত জায়গাতে অন্য কিছু আমরা যেমন ব্যবহার করতে পারি না জল ছাড়া। তাহলে উদ্ভিদের যে সমস্ত বৃদ্ধি হচ্ছে সেগুলো কার দ্বারাই হচ্ছে, জলের দ্বারাই হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি বলো, ঠিক আছে, উদ্ভিদের যে সমস্ত ঘটনাগুলি ঘটে, অর্থাৎ উদ্ভিদের ছোটো থেকে বড় হওয়া বা মানে ওদের যে সেল ডিভিশন বা ওদের শাখা প্রশাখার সৃষ্টি, এই সমস্ত এর পেছনে কে লুকিয়ে আছে, জল লুকিয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ উদ্ভিদের যে খাবার বানানো সেটা যদি জল যদি না পেতো তাহলে সেটা কী হতো না, খাবার তৈরি হতো না, ঠিক আছে। তো এবার এখানে আমাদের যে সমস্ত মানে টেরেস্ট্রাইল লাইফ আছে, অর্থাৎ টেরেস্ট্রাইল লাইফ বলতে গেলে যে সমস্ত মানে হিউম্যান যেগুলো আমাদের কী হয়, ভূমিতে বসবাস করে, ঠিক আছে। যেমন ব্যাঙ ধরে নাও, ব্যাঙ কী হয়, ব্যাঙটাকে যদি আমি মানে কুয়োর ব্যাঙ যদি আমি কী করি, সমুদ্রের জলে ফেলে দিই তাহলে মানে মরে যাবে, ঠিক আছে। সেম একই রকম আমরা যদি ফ্রেশ ওয়াটার না পাই তাহলে কী হবে, আমরা সবাই কী হবে, মরে যাব, ঠিক আছে। অর্থাৎ আমাদের বেঁচে থাকার পেছনে কে দায়ী, জলটাই দায়ী আছে, ঠিক আছে। অর্থাৎ যেমন মিষ্টি জলের, অর্থাৎ যে ফ্রেশ ওয়াটারের মানুষগুলো, ফ্রেশ ওয়াটার সাহায্যে যে সমস্ত প্রাণী বা মানুষ বলো তারা যে সমস্ত মানে যত সমস্ত মাইক্রো অর্গানিজম রয়েছে তারা যে ফ্রেশ ওয়াটারে বসবাস করে, তারা কিন্তু ওশিয়ান ওয়াটারে গিয়ে কিন্তু তারা বেঁচে থাকতে পারে না, ঠিক আছে। অর্থাৎ তাদের সারভাইভ করাটা খুব কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায়, কারণ সমুদ্রের যে লবণাক্ত জলটা রয়েছে, অর্থাৎ সমুদ্রের যে লবণাক্ত জলটা রয়েছে সেই লবণাক্ত জলটা কী হয়, অনেক লবণের ভাগটা অনেকটা বেশি পরিমাণে থাকে, সেই জন্য কী হয়, ফ্রেশ ওয়াটারের তুলনায় অনেকটাই বেশি থাকছে, সেই জন্য কী হয়, গাঢ়ত্ব বেশি হলে পরে কী হবে, এই যে মানে বাইরে থেকে যে প্রাণীটা আসবে সমুদ্রে জলে, সেই মানে সে সারভাইভ করতে না পেরে সে ওখানেই মারা যাবে, ঠিক আছে। তো আমাদের যে সমস্ত টেরেস্ট্রাইল লাইফ ফর্ম আছে, অর্থাৎ যেমন হিউম্যান, ঠিক আছে, তাদের জন্য রিকোয়ার কি, ওয়াটার রিকোয়ার। এবার বলো তো এই জীববৈচিত্র্য বৃদ্ধির পেছনে কে দায়ী থাকতে পারে, ঠিক আছে। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, ঠিক আছে, বৈচিত্র্য বৃদ্ধির জন্য কে দায়ী, তাহলে জীববৈচিত্র্য বৃদ্ধির পেছনে কে দায়ী থাকবে বলো তো, বৃদ্ধির জন্য আমাদের কে দায়ী থাকে, সয়েল তো দরকার, তার কারণ কি, যদি মাটি ভালো না হয় সেখানে কিন্তু জীববৈচিত্র্য হবে না, অর্থাৎ জীবের মানে বৈচিত্র্য বা জীবের বৃদ্ধি হবে না। তারপরে কি দরকার, একটা টেম্পারেচারের দরকার, তাই তো, টেম্পারেচার, তাহলে এইগুলো তো আমাদের দরকার হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতার দরকার হচ্ছে। যদি অতিরিক্ত উষ্ণতা হয় সেখানে যেমন মানুষ বসবাস করতে পারে না বা কোনো প্রাণী এক্সিস্ট করবে না, ঠিক আছে। তো সেম তাহলে এখানে দেখো যে সয়েল, তারপরে হচ্ছে কি টেম্পারেচার, তার সাথে সাথে আমাদের কি দরকার হবে, তার সাথে সাথে আমাদের দরকার হবে ওয়াটার, ঠিক আছে। যদি জল না থাকে তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো মানে যদি আমি মানে ভালো পাই তবুও কিন্তু জল ছাড়া আমাদের কোনো লাইফ এক্সিস্ট করবে না, ঠিক আছে, লাইফ এক্সিস্ট করবে না, ঠিক আছে। তাহলে লাইফ এক্সিস্ট করার জন্য কে দায়ী থাকছে, তাহলে আমাদের জলটা দরকার হচ্ছে। যতই আমাদের সয়েলটা থাক না কেন, টেম্পারেচার অনবরত বা অনুকূল থাক না কেন, তার পেছনে আমাদের মানে তার সাথে কী থাকতে হবে, জলটা দরকার, অবশ্যই দরকার। তাহলে এই তিনটে জিনিস যদি আমাদের পুরো মানে একটা নির্দিষ্ট বা ভালো পাওয়া যায় তাহলে কী হবে, সেখানে জীবের বৈচিত্র্য খুব তাড়াতাড়ি হবে এবং সেখানে মানুষ বসবাস করতে পারবে। মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী বলো তারা কী হবে, একটা অনুকূল পরিবেশে বা সুন্দর পরিবেশে তারা বসবাস করতে পারবে এবং তারা বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেখানে কী হবে, জীবের বৈচিত্র্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে জীবের বৈচিত্র্য বৃদ্ধির পেছনেও কিন্তু আমাদের কে দায়, জল দরকার। যেমন মাটি, টেম্পারেচার এইগুলো তো দরকার, তার সাথে সাথে আমাদের কী দরকার, জলের দরকার হচ্ছে, ঠিক আছে। তো এইগুলোতে গেল জলের মানে মোটামুটি তারপরে আসবে যে জলকে কয় ভাগে ভাগ করা যায়। জলকে সাধারণত আমরা কয় ভাগে ভাগ করতে পারি, জলকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা কী জল, তোমরা সবাই জানো যে আমরা কী বলি, মৃদু জল বলি, তাই তো। অর্থাৎ এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটা হচ্ছে কি মৃদু জল আর একটা হচ্ছে কি খর জল, ঠিক আছে। খর জল, মৃদু জল এবং খর জল বলতে গেলে কী বোঝায়, জলে যদি আমি একটা সাবান গুলি তাহলে সাবানে দেখবে যে কিছু কিছু জলে কিন্তু কী হয়, ফেনা হয়, কিছু কিছু জলে কিন্তু ফেনা হয় না, খুব কষ্ট হয় ফেনা তুলতে গেলে, তাই তো। অর্থাৎ যে সমস্ত জলে সাবান গুললে পরে কী হবে, সহজেই ফেনা হবে, ঠিক আছে। সাবানে কী হবে, সাবান যদি আমি গুলি তাহলে সাবানে সহজেই কী হবে,
ফেনা হবে, ঠিক আছে। যদি সহজেই ফেনা সৃষ্টি হয় তাহলে সেই জলটাকে আমি কি বলবো, ফেনা সৃষ্টি হয় তাহলে কি হবে, সেই জলটাকে আমি কি বলবো, মৃদু জল বলবো, ঠিক আছে। অর্থাৎ সাবান গুলে যদি সহজেই ফেনা সৃষ্টি হয়, সহজে ফেনা সৃষ্টি হয় তাহলে সেটাকে কি বলবো, মৃদু জল বলবো। এবং যদি জল সেই জলে অর্থাৎ যে মানে সেই জলটাকে আমি ক্ষার জল বলবো যদি আমি সাবান গুলে সেটাতে সহজে ফেনা সৃষ্টি করতে না পারি, ঠিক আছে। অর্থাৎ এটাতে কী হবে, ফেনা সৃষ্টি হতে খুব কষ্ট হবে বা ফেনা সৃষ্টি সহজে হবে না, ফেনা সহজেই হবে না, ঠিক আছে, বা সৃষ্টি হবে না। তাহলে এই দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে সাবানকে যদি আমি জলের মধ্যে ডোবাই এবং সেইটা যদি ফেনা সৃষ্টি করে সেই জলটা, তাহলে সেই জলটাকে আমি কি বলবো, মৃদু জল বলবো। এবং যদি সহজে ফেনা সৃষ্টি না হয় তাহলে সেটাকে বলবো ক্ষার জল বলবো, ঠিক আছে। তো মৃদু জল সবাই মানে পরিচিত আছে যে মৃদু জল আমরা অনবরত ব্যবহার করি বিভিন্ন রকম কাপড় চোপড় পরিষ্কার করা বা আমরা খাবার খাই যেটা পান করি সেই পানীয় জল হিসেবে আমরা কী কোনটা ব্যবহার করি, মৃদু জলটা ব্যবহার করি, তাই তো। অর্থাৎ এই জলটাই আমরা যেটা পানীয় হিসেবে ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের মৃদু জল, ঠিক আছে, অর্থাৎ পানীয় জল। তো মৃদু জল আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আসবো আমরা ক্ষার জল। ক্ষার জল কী, তাই তো, কেন ফেনা সৃষ্টি হচ্ছে না বা এই যে ফেনা সৃষ্টি হচ্ছে না তাহলে এর পেছনে কে দায়ী আছে বা কেনই বা ফেনা সৃষ্টি হচ্ছে না, এই সমস্ত জিনিসগুলো দেখব। তো এই যে আমাদের ক্ষার জল রয়েছে, ঠিক আছে, ক্ষার জল, তো এই ক্ষার জলের মধ্যে কিছু কিছু লবণ উপস্থিত থাকে, সেই লবণগুলোর জন্যই কী হয় না, এতে ফেনা সৃষ্টি হয় না। অর্থাৎ এই যে ক্ষারতা সৃষ্টি হচ্ছে, তাহলে এই যে ক্ষারতা সৃষ্টি হচ্ছে কার জন্য, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এই যে এই লবণগুলো যদি আমাদের জলের মধ্যে উপস্থিত থাকে তাহলে সেই জলটা কী হয়ে যাবে, ক্ষার জল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ক্যালসিয়াম বলো, তারপরে ম্যাগনেসিয়াম বলো, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, তারপরে আয়রন বলো, ঠিক আছে, FeCl2, তাহলে এই যে এইগুলো পাচ্ছি, এইগুলো কি হচ্ছে, এইগুলো যদি আমাদের জলের মধ্যে উপস্থিত থাকে, তারপরে যদি আমাদের মানে ক্যালসিয়াম সালফেট ধরে নাও CaSO4, তাহলে এইগুলো যদি আমাদের উপস্থিত থাকে, তারপরে আমাদের হচ্ছে বাইকার্বনেট CaHCO3 ঠিক আছে। তাহলে এই যে বাইকার্বনেট, এই যে যতগুলো আমি লবণ বললাম, ঠিক আছে, এইগুলো যদি জলের মধ্যে উপস্থিত থাকে তাহলে সেই জলটা কী হবে না, ফেনা সৃষ্টি হবে না, ঠিক আছে। তাহলে ফেনা সৃষ্টি হতে গেলে পরে কী হবে, এই লবণগুলোকে উপস্থিত থাকতে হবে না, অর্থাৎ ক্যালসিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, ফেরাস বলো, ঠিক আছে, এই সমস্ত লবণগুলো যদি উপস্থিত থাকে তাহলে সেই জলে কী হবে না, ফেনা সৃষ্টি হবে না। তাহলে ফেনা সৃষ্টি হতে গেলে পরে কী হতে হবে, তাহলে এগুলোকে থাকতে হবে না, তাই তো। অর্থাৎ সেটাকে আমি কী বলবো, মৃদু জল বলবো বা পানীয় জল বলবো। তাহলে পানীয় জল হতে গেলে পরে কী হতে হবে, আমাদেরকে এই সমস্ত লবণগুলো উপস্থিত যাতে না থাকে সেই জলের মধ্যে। তাহলে এই যে ফেনা সৃষ্টি হচ্ছে না, সাবান গুললে আমি যে ফেনা সৃষ্টি করতে পারছি না, তো কেন মানে ফেনা সৃষ্টি করতে পারছি না? তো সাবান বলতে গেলে আমাদের কি বোঝায়, সাবান হচ্ছে কি, তো সাবান বলতে গেলে কি বোঝায়, সাবান বলতে গেলে আমাদের যেটা বোঝায় সেটা হচ্ছে কি C17, ঠিক আছে, C17H35 আর COO Na, ঠিক আছে। অর্থাৎ যেটাকে বলা হয় কি সাবান, অর্থাৎ যে আমরা এটা কি সোডিয়াম স্টিয়ারেট, ঠিক আছে, অর্থাৎ এই যে সোডিয়াম আর এটা হচ্ছে কি স্টিয়ারিক অ্যাসিড, সেই স্টিয়ারিক অ্যাসিড থেকে কী হচ্ছে, সোডিয়াম অর্থাৎ লেগে আছে, সেই জন্য কী হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, ঠিক আছে। এটাকে বলা হয় কি সোডিয়াম স্টিয়ারেট, ঠিক আছে। তো এই যে সোডিয়াম স্টিয়ারেট আছে, তাহলে সোডিয়াম স্টিয়ারেট কী হচ্ছে, এইটা যখন এই যে আমাদের কোনো একটা লবণ ধরে নাও, যে এটাই ধরে নাও ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইডটাকে যদি আমি নিই তাহলে কি হবে, দেখো যে আমাদের C17H35 COONA, ঠিক আছে, প্লাস CaCl2 যদি একসাথে বিক্রিয়া ঘটায় তাহলে বিক্রিয়া ঘটার পরে যেটা উৎপন্ন হবে সেটা কি উৎপন্ন হবে, এটা দেখো যে সোডিয়ামটা কী হবে, ক্লোরিনের সাথে যুক্ত হবে, ঠিক আছে, আর ক্যালসিয়ামটা কী হবে, এর সাথে যুক্ত হবে। তো এখান থেকে আমরা যে মানে প্রোডাক্টটা পাবো সেটা কী হবে, সেই প্রোডাক্টটা হবে কি C17H35 COO2, ঠিক আছে, ক্যালসিয়াম, ঠিক আছে, অর্থাৎ এইটা পাবো আমি Ca। তাহলে এই যে এটা পাচ্ছি এটা কি হচ্ছে, এটা জলে অদ্রাব্য, ঠিক আছে, অর্থাৎ এই যেটা অংশটা পাবো সেটা কি হচ্ছে জলে দ্রবীভূত হয় না, অর্থাৎ যে ক্যালসিয়াম এটা পেলাম সেটা কি হচ্ছে জলে দ্রবীভূত হচ্ছে না, ঠিক আছে। তাহলে তুমি যে সমস্ত মানে যার সাথে বিক্রিয়া করার না কেন, তাহলে আমি কী দেখলাম যে MgCl আর তার সাথে কী আছে ক্যালসিয়াম, তারপরে SO4 -2-, ঠিক আছে, এই যে তারপরে Fe
ঠিক আছে? এই সমস্ত লবণের মধ্যে মানে এই সমস্ত লবণগুলি যদি আমি খুঁজে পাই জলের মধ্যে, তাহলে সেই জলটাকে কী বলবো? মৃদু জল বলবো, সরি ক্ষার জল বলবো। ঠিক আছে? কেন বলবো? কারণ এখান থেকে আমি কী পাচ্ছি? ধাতব স্টেয়ারেট পাচ্ছি। ঠিক আছে? যেটা হচ্ছে কি জলে অদ্রাব্য, ঠিক আছে? এই অদ্রাব্য হওয়ার কারণেই কী হচ্ছে? সেটাতে ফেনা সৃষ্টি হচ্ছে না। তাহলে ফেনা সৃষ্টি না হলে পরে কী তৈরি হবে? তার সাথে আমি কী পাবো? NaCl, ঠিক আছে? অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পাবো। তো এই যে জলে অদ্রাব্য হচ্ছে, তাহলে এই যে জলে অদ্রাব্য হওয়ার পেছনে তাহলে কে দায়ী থাকছে? আমাদের এই যে ক্যালসিয়াম ক্লোরাইডটাই দায়ী থাকছে। ঠিক আছে? তো জলে অদ্রাব্য তার মানে কি এখানে স্টেয়ারেট তৈরি হচ্ছে। তাহলে এই যে অদ্রাব্য অর্থাৎ এখানে আমার কি সৃষ্টি হয়? অধক্ষেপ পড়ে। ঠিক আছে? অর্থাৎ দেখবে যে লেয়ারের সৃষ্টি হয়। ঠিক আছে? অধক্ষেপ পড়ে। তাহলে যে লেয়ারটা পড়ে অর্থাৎ দইয়ের মতো যে লেয়ারটা সৃষ্টি হয়, তাহলে দইয়ের মতো যে লেয়ারটা সৃষ্টি হয় সেটা কোথা থেকে সৃষ্টি হয়? এটা হচ্ছে কি আমাদের এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের জন্যই আমাদের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এটা কোথায় উপস্থিত আছে? এটা জলের মধ্যে উপস্থিত আছে। সাবানটা যদি আমি এর সাথে বিক্রিয়া ঘটার পরে সেটা কী তৈরি করবে? একটা ধাতব স্টেয়ারের সৃষ্টি হবে। সেই ধাতব স্টেয়ারটা কী হবে? একটা অদ্রাব্য হবে, জলে অদ্রাব্য, যেটা হচ্ছে কি জলে অদ্রাব্য, এবং তার সাথে উৎপন্ন হবে লবণ। সেই যে অদ্রাব্য যে আমরা স্টেয়ারটা পেলাম সেটা কি হচ্ছে? জলে মানে পদক্ষেপ হিসেবে পড়ে থাকছে। ঠিক আছে? অর্থাৎ সেটা দ্রবীভূত হতে পারছে না। সেই কারণে কি হয় না? ফেনা সৃষ্টি হয় না। যদি দ্রবীভূত হয়ে যেত তাহলে কী হতো? ফেনা সৃষ্টি হতো। তো এখানে দেখবে যে ডিটারজেন্ট কী হয়? ডিটারজেন্ট কিন্তু ফেনা সৃষ্টি করতে পারে ক্ষার জলের সঙ্গে। কেন সৃষ্টি করতে পারে? ডিটারজেন্টের মধ্যে কী থাকে এমন? তো ডিটারজেন্টের যে আমরা সাইনটা পাই অর্থাৎ যে নামটা হচ্ছে কি ডিটারজেন্টের মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্টটা উপস্থিত থাকে সেটা হচ্ছে কি সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট। ঠিক আছে? সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ থাকবে, তার সাথে বেনজিন থাকবে, আর তার সাথে সালফেট গ্রুপ যুক্ত থাকবে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের কী হচ্ছে ডিটারজেন্টের মধ্যে কী কী থাকে? ডিটারজেন্টের মধ্যে অ্যালকাইল গ্রুপ থাকবে, তার সাথে কী থাকবে? তার সাথে বেনজিন গ্রুপ থাকবে। ঠিক আছে? বেনজিন গ্রুপের সঙ্গে কী থাকবে? SO3 আর Na। ঠিক আছে? অর্থাৎ সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট। ঠিক আছে? তো এটা হচ্ছে কি বেনজিন। ঠিক আছে? অর্থাৎ বড় উঁচু ক্লাসে যখন যাবে তখন কী পারবে? এই বেনজিন সম্পর্কে অনেক কিছু থাকবে। বেনজিন সম্পর্কে একটা পুরো চ্যাপ্টার পাবে কেমিস্ট্রিতে। ঠিক আছে? তো বেনজিন এগুলো সমস্ত কি? এগুলো হচ্ছে কি কেমিক্যাল নাম, অর্থাৎ এটা কোথায় থাকবে? ডিটারজেন্টে। ঠিক আছে? অর্থাৎ ডিটারজেন্টের মধ্যে কি গ্রুপ থাকে? এটা গ্রুপ থাকে। তো এখানে দেখো যে এটা কী হবে? ক্যালসিয়ামটা এখানে এসে যুক্ত হবে এবং এখানে কি তৈরি হবে? একটা সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। ঠিক আছে? অর্থাৎ এই যে যেটা পাবো প্রোডাক্ট হিসাবে আমরা কি পাই? প্রোডাক্ট হিসাবে আমরা পাই আর, ঠিক আছে? এটা পাই প্রোডাক্ট হিসাবে। ঠিক আছে? প্রোডাক্ট হিসাবে আমরা কি পাই? SO3 হবে আর 2, আর এখানে হবে কি ক্যালসিয়াম। ঠিক আছে? তো এটা প্রোডাক্ট হিসাবে পাই, যেটা হচ্ছে কি জলে দ্রবীভূত হতে পারে। ঠিক আছে? অর্থাৎ এটা কি জলে দ্রাব্য। তাহলে এটা যে জলে দ্রব্য অর্থাৎ এই যে অ্যালকাইল গ্রুপটা লেগে থাকে, এই অ্যালকাইল গ্রুপটাই কিন্তু আমাদের জামা কাপড়ে যে সমস্ত তেল লেগে থাকে সেই তেলকে কী করে? তেলের সাথে বিক্রিয়া করায় এটাই। আর বাকি অংশটা কী হয়? বাকি অংশটা জলের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে? তো এটাই দায়ী থাকে কিসের জন্য? তেলটাকে বার করে নেওয়ার জন্য। ঠিক আছে? অর্থাৎ তেল আমাদের কাপড়ে যে তেল লেগে যায় সেই তেলটাকে বার করার পেছনে কে দায়ী থাকে? আমাদের অ্যালকাইল গ্রুপটা দায়ী থাকে। ঠিক আছে? অর্থাৎ এরপরে আসবো, তাহলে বুঝতে পেরেছো যে আমাদের কী হবে? ক্ষার জলে কেন ফেনা সৃষ্টি হচ্ছে না? তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আসবো আমরা যে এই যে ক্ষার জলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? ক্ষার জলকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি, যেটাকে বলা হয় হার্ডনেস। ঠিক আছে? ক্ষার জল মানে কি? হার্ডনেস। তো এই যে ক্ষার জলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি একদম পার্মানেন্ট, যেগুলোকে কি বলা হয়? স্থায়ী বলা হয়, স্থায়ী ক্ষার জল। একটা হচ্ছে কি অস্থায়ী ক্ষার জল। ঠিক আছে? স্থায়ী, একটা হচ্ছে কি অস্থায়ী। তো স্থায়ী কোনগুলো? স্থায়ী বলতে গেলে যে সমস্ত মানে জলের মধ্যে আমরা যে ক্ষার জলটা পাবো সেই জলের মধ্যে যদি আমাদের কোন লবণ উপস্থিত থাকে? যদি আমাদের Cl- এবং SO4- উপস্থিত থাকে, SO4 2-, এই যে আমরা এই আয়নের যদি লবণ আমরা উপস্থিত থাকে, আমরা লবণ সম্পর্কে বলেই দিলাম। ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা একটু আগে আলোচনা করলাম লবণ। ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো যে আমাদের এই যে ক্যালসিয়াম সালফেট তৈরি করছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তো এই লবণগুলো যদি উপস্থিত থাকে তাহলে সেইগুলোকে আমরা কী বলবো? স্থায়ী ক্ষার জল বলবো। ঠিক আছে? এবং অস্থায়ী ক্ষার জল কোনগুলোকে বলবো? যদি বাইকার্বনেট উপস্থিত থাকে। ঠিক আছে? অর্থাৎ HCO3 উপস্থিত থাকে। তো বাইকার্বনেট উপস্থিত থাকলে মানে এইটা যে আমরা একটু আগে উদাহরণ দিলাম, যেটা হচ্ছে কি CaHCO3,
হোল টু, ঠিক আছে। তো এই যে বাইকার্বনেটগুলো যদি উপস্থিত থাকে তাহলে সেই জলটাকে আমি কী বলবো, অস্থায়ী ক্ষার জল বলবো, ঠিক আছে। তো এই যে ক্ষার জল আছে সেই ক্ষার জল ব্যবহারের মানে অসুবিধাগুলি কী কী, ক্ষার জল থাকলে আমাদের প্রবলেমটা কী হতে পারে। তো ক্ষার জল থাকলে পরে দেখো যে ক্ষার জলটা কী হবে, ক্ষার জল হওয়ার জন্য সেখানে ফেনা সৃষ্টি হবে না। তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো কী হতে পারে, সাবান বেশি ক্ষয় হবে, তাই তো, সাবান বেশি ক্ষয় হবে। আর কি হতে পারে, সেটা পানীয় অনুপযুক্ত, অর্থাৎ সেটাকে আমরা কী করতে পারি না, পান করতে পারি না, ঠিক আছে। সেই জলটাকে আমরা কী করতে পারি না, পান করতে পারি না, পানীয় অনুপযোগী, ঠিক আছে, পানীয় অনুপযোগী। তারপরে আর কি হতে পারে, যে সমস্ত মানে জল গরম করার জন্য যে সমস্ত পাত্রগুলো রয়েছে সেই পাত্রগুলো কী হতে মানে ফেটে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে কী দিতে হবে, টেম্পারেচার দিতে হবে, তার কারণে কী হবে, সেই বয়লার যেগুলো আছে সেই বয়লারগুলো ফেটে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে কোনো মানে খাওয়ার জলে কী হয়, সিদ্ধ হতে বেশি টাইম লাগবে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত খাবারগুলো রয়েছে যেমন আমাদের বিভিন্ন রকমের তরকারি, সেগুলো কী হয়, সিদ্ধ হতে বেশি টাইম লাগবে, ঠিক আছে, সেদ্ধ হতে দেরি হয়, ঠিক আছে, সিদ্ধ হতে বেশি সময় নেবে, ঠিক আছে, বেশি সময় লাগবে। তাহলে এই যে এই সমস্ত থাকার কারণে কী হচ্ছে, খড় জলের এতগুলো অসুবিধা থাকার জন্য কী হচ্ছে, খড় জলটা আমাদের মানে খড় জলের হাত থেকে আমাদেরকে কী হতে হবে, বেশিরভাগ টাইম বাঁচতে হবে, যাতে আমাদের এই যে ইকোনমিক্যাল যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো যাতে না হয়, ঠিক আছে। তো তার মানে কি তুমি বুঝতে পারলে যে আমাদের 71%-এর মধ্যে আমাদের কত রয়েছে, 2.5% জল রয়েছে। তাহলে এই যে 2.5% আমরা খাবার জল পাচ্ছি, সেই খাবার জলের মধ্যে থেকে আমার আবার কিছু জল কিন্তু আমাদের অনুপযোগী হয়ে যাচ্ছে খাবার, ঠিক আছে। তো এই জলটা অর্থাৎ এটা খুবই কম, সেই জন্য কী হতে হবে, আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে এবং সবাইকে কী করতে হবে, জলটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্যই আমাদের কী হয়, জলের পরিমাণটা কমে যাচ্ছে। অর্থাৎ কম কেন, কারণ আমাদের পার্সেন্টেজটাই কম, ঠিক আছে। তো এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, এখানে থেকে প্রশ্ন আসতে পারে যে জল কীভাবে তৈরি হলো, ঠিক আছে। জল কয় ভাগে ভাগ করা হয়, জলকে আমরা মৃদু জল এবং ক্ষার জল হিসেবে ভাগ করতে পারি। ক্ষার জলে কেন ফেনার সৃষ্টি হয় না, ক্ষার জলকে কয় ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। প্রত্যেকটি ভাগের একটা করে এক্সাম্পল দাও। ক্ষার জল ব্যবহারের অসুবিধাগুলো কী কী, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, ঠিক আছে। অর্থাৎ যে স্থায়ী ক্ষার জলের মধ্যে কোন লবণ উপস্থিত থাকে, ঠিক আছে, আর অস্থায়ী জলের মধ্যে কোন লবণ উপস্থিত থাকে। তাহলে এইগুলো কী হচ্ছে, এগুলো প্রত্যেকটা এক একটা করে এক্সাম্পল তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।